বউ সেজে বসে আছে প্রিয়তা, তবে নিজের বাড়িতে নয়, নিবিড়ের বাড়িতে। জুহি একটু আগেই প্রিয়তাকে নিবিড়ের রুমে দিয়ে চলে গেল। প্রিয়তা রুমের চারপাশে ভালো করে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। এত বড় একটা রুম একটা মানুষের লাগে নাকি? তবে মানুষের মন চাহিদার শেষ নেই, হয়তো এক একজনের চাহিদা এক এক রকম। কথাগুলো ভেবেই ঘড়ির দিকে তাকালো প্রিয়তা। প্রিয়তা নিবিড়কে এখনও দেখেনি, এমনকি নিবিড়ও না। প্রিয়তা আবারও ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে টেবিলের সামনে গিয়ে বইয়ের সমাহার দেখে অবাক হলো। উনি নাকি ব্যবসা করে, তাহলে এইসব বই পড়ার সময় রাখে কখন? অন্ধকারে ছাদে বসে আছে নিবিড়, মেঘের আড়ালে লুকিয়ে আছে চাঁদ। আকাশে একটা তারাও দেখা যাচ্ছে না। হালকা ঠান্ডা বাতাসে নিবিড়ের মনে গিয়ে লাগছে, বাবা তার সাথে এমন কেন করলো? মানুষ কি জীবনে বারবার বিয়ে করে? কেন যে তখন জহির কথায় ওই বাড়িতে গেলাম? যদি না যেতাম তাহলে এখন আর আমাকে এত বড় একটা সময়ের সামনে দাঁড়াতে হতো না। সারা জীবন দেখে এসেছি মা বাবা কখনোই সন্তানের খারাপ চায় না। এখন আমার বাবা কোন ভালো করতে গিয়ে বয়স্ক একজন মহিলা আমার জীবনে নিয়ে এসেছেন। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে নিবিড় ছাদেই ঘুমিয়ে গেল খেয়াল করেনি। প্রিয়তা বইগুলো গুছিয়ে খাটের এক কিনারায় শুয়ে পড়তেই চোখে ঘুম ধরে গেল। সারাদিনের ক্লান্তিতে নিজেকে আর সামলাতে পারল না। ফজরের আজান কানে ভেসে আসতেই নিবিড় চোখ খুলে তাকে বিস্মিত হলো। ফজরের আজান দিচ্ছে, তার মানে আমি সারা রাত এইখানেই কাটিয়ে দিলাম। অচেনা অজানা একজন মহিলা আমার রুমে আছে, উনিও নিশ্চয়ই ঘুমিয়ে আছে। যাওয়াটা কি এখন উচিত হবে? কিন্তু যেতে তো হবেই। নিবিড় কিছুটা সময় নিজেকে অনেক ভাবিয়ে উঠে গিয়ে নিজের রুমের সামনে দাঁড়াতেই দেখে দরজাটা খোলা। নিবিড় কিছুটা সময় দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত বোধ করছে। তার কি ভিতরে যাওয়া উচিত? উনি কি ঘুমাচ্ছে নাকি জেগে? আল্লাহ আপনি রহম করেন, যা হবার হবে। কথাগুলো ভেবেই নিবিড় দরজা খুলে অবাক হলো। দেখতে পরীর মতো একটা মেয়ে নামাজ পড়ছে। আমি কি কোনো ভুল রুমে চলে আসলাম নাকি? আমার বিয়েতে তো কাউকে ইনভাইট করা হয়নি, তাহলে এত মায়াবী এই মেয়েটাকে? প্রিয়তা নামাজের সালাম ফিরিয়ে নিবিড়ের দিকে চোখ পড়তেই বলল, আসসালামু আলাইকুম। নিবিড় নীরব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আপনি ওইভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। প্রিয়তা নিবিড়কে দেখে ভেবে নিয়েছে এটাই তার স্বামী, কারণ এই ভোরবেলা তো আর অন্য কেউ এখানে আসার কথাও না। নিবিড় এগিয়ে এসে বলে, আপনি প্রিয়তা? জি। নিবিড় অবাক হয়ে বলে, আপনার বয়স কত? প্রিয়তা লজ্জিত মুখে চুপ করে আছে। কি হলো, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। প্রিয়তা আস্তে করে বলল, 31। কথাটা শুনে নিবিড় ঘাড় ঘুরিয়ে প্রিয়তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। সত্যি আপনার বয়স 31? তবে দেখে তেমন মনে হয় না, তাকালেই মনে হয় 20-21 বছরের যুবতী। সরি, কথাটা আমি খারাপ কিছু মিন করে বলিনি। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলার সাহস হচ্ছে না তার। মনের ভেতর ভয়ের পাহাড় তৈরি হয়েছে, আর সেই পাহাড় টপকানো যে এতটাও সহজ নয় প্রিয়তা মনে মনে ভেবেই নিয়েছে। নিবিড় সোফায় গিয়ে বসে পায়ের উপর পা তুলে। মিস প্রিয়তা, ও সরি, মিসেস প্রিয়তা, আপনি ভালো করেই জানেন বিয়েটা আমি কেন করেছি। আপনি এই বাড়িতে নিবিড়ের স্ত্রী হয়ে নয়, মোশাররফ হোসেনের পুত্রবধূ এবং জুহির ভাবি হয়ে এসেছেন। কিন্তু আমার কাছে স্ত্রীর অধিকার পাবেন এই আশা করে যদি থাকেন তাহলে ভুল করবেন। আমি একটু আগে আপনার বয়স কেন জিজ্ঞেস করলাম জানেন? বিয়ে পড়ানোর সময় কাজী সাহেবের খাতায় আপনার বয়সটা আমি দেখেছি, তাই আপনার কাছ থেকে শুনে পুরোই শিওর হলাম। কথাটা বলে নিবিড় একটুখানি থেমে আবার বলল, আপনি কি জানেন আপনি আমার 3 মাসের বড়? কথাটা শুনে প্রিয়তা নিবিড়ের দিকে চোখ উঠিয়ে তাকালো। ওইভাবে তাকাবেন না, আবার নিজেরই লজ্জা লাগে আপনার দিকে তাকাতে। আমি কেন বাবার কথায় আপনাকে বিয়ে করেছি জানেন? প্রিয়তা প্রশ্ন ভরা চোখে তাকাতেই নিবিড় বলল, আমি বাবার সাথে তেমন কথা বলি না, কারণ আমি যদি সারাদিন বকবক করি বাবা আমায় ফালতু ছাড়া কিছুই ভাববে না, তখন আমার কথার কোনো দাম থাকবে না। আমি যদি দৈনিক বাবার সাথে 10টা কথা বলি, বাবা সবগুলো রাখতে বাধ্য। আমি জানি আমার বাবা যখন আপনাকে বিয়ে করতে বলেছে, না করলে বাবা আমাকে বিয়ে তো করিয়েই ছাড়তো, সাথে আমার রেসপেক্টটাও কমে যেত। তাই কিছু না বলেই আপনাকে বিয়ে করে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। এই রুমে আপনি আমার কাছে আসবেন না, আমার সামনে বেশি থাকবেন না, আপনাকে দেখলে আমার খুব রাগ হয়।
নিজের প্রতি নিজের রাগ হয়। আপনার চেয়ে আমার প্রিয় তনুষাকে বিয়ে করা অনেক ভালো ছিল, তাই আপনাকে বলছি আপনি আপনার মতো করে চলুন। আমার কোনো সমস্যা নেই। আপনার কলেজ, আপনার ফ্যামিলি যা ইচ্ছে করেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনিও আমার কাজ নিয়ে কখনো মাথা ঘামাবেন না। কথাগুলো আমি আপনাকে চেঁচামেচি বলতে পারতাম, কিন্তু না, আমি চাই না বাড়ির কেউ আমার আর আপনার সম্পর্কে কখনো বাজে মন্তব্য করুক। যতটা সময় বাহিরে মানে আমার ফ্যামিলির সামনে, ততক্ষণ আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই চার দেয়ালের ভিতরে আমরা দুইজন দুই পথের মানুষ। আর শেষ একটা কথা, বাহিরে কখনো আমাকে স্বামী হিসেবে পরিচয় দিবেন না প্লিজ। বাহিরে আমার একটা সম্মান আছে, কেউ যদি এসব জানতে পারে তাহলে আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। কথাগুলো বলে নিবিড় এক মুহূর্তের জন্য বসলো না, উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। প্রিয়তা পা পিছোতে পেছোতে খাটের কিনারায় গিয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে অশ্রুগুলোকে সামলাতে চাইছে। প্রিয়তা রাতেই এসবের জন্য যতটা প্রস্তুত ছিল, নিবিড় তার চেয়ে বেশি বলেছে, নিজেকে সান্ত্বনা দিয়ে। আমি কি সুখ খুঁজতে চাইছি? যদি নাই খুঁজবো তাহলে চোখ কেন বৃষ্টি ঝরাচ্ছে? আমার যে সুখের ঠিকানা খুঁজতে নেই। আল্লাহ আমাকে খুশি হয়ে যা দিয়েছেন তা নিয়ে আমাকে ধৈর্য ধরে পথ চলতে হবে। ভোরের আলো ফুটে রোদের আলোয় ঝলমল করছে জানালার গ্লাসে। প্রিয়তা উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে অজানা আশায় বুক ভরা নিঃশ্বাস নিয়ে, কোনো একদিন নতুন করে সকাল তার জীবনে আসবে, আল্লাহ তাকে নিরাশ করবেন না, কথাটা ভেবেই জোরে নিঃশ্বাস ফেলল প্রিয়তা। নূরজাহান বেগম রান্নাঘরে মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছে আর গুনগুন করে কান্না করছেন প্রিয়তার জন্য। তিনি প্রিয়তার বিয়ে দিতে চেয়েছিলেন, এটা ঠিক, কিন্তু এমন বিয়ে চাননি যে বিয়েতে মেয়েটা কেমন আছে কখনোই জিজ্ঞেস করতে পারবে না। ইভা হাই তুলতে তুলতে উঠে এসে, মা, তোমার নাস্তা বানানো হয়েছে? কথাটা বলে এগিয়ে গিয়ে নূরজাহান বেগম কান্না করছেন দেখে, কি হয়েছে মা? নূরজাহান বেগম শান্ত গলায় বলল, কিছু হয়নি, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নে। মা, তুমি এমন ভাব করছো যেন আমরা এই বাড়িতে এসেছি খাবারের জন্য। আমার শ্বশুর বাড়িতে খাবারের অভাব নেই যে এখানে এসে পড়ে থাকতে হবে। নূরজাহান বেগম ইভার দিকে অসহনীয় হয়ে তাকিয়ে তারপর বলল, তুই এমন কেন করছিস ইভা? আমার পুরো বাড়িটা যেন ফাঁকা করে দিয়ে তোদের আপদ চলে গেল, তার জন্যই আমি কাঁদছি। তোদের তো কিছু যায় আসে না। ও চলে গেছে ভালোই হয়েছে মা, তাই বলে তোমাকে কাঁদতে হবে? আমরা আছি তো নাকি? নূরজাহান বেগম ধমকের স্বরে বলল, তোর মতো ইভা হাজারখানেক থাকলেও আমার বাড়িটা পরিপূর্ণ হবে না রে। কথাটা বলে নূরজাহান বেগম নিজের রুমে চলে গেলেন। মোশাররফ হোসেন টেবিলে এসে বসেছে নাস্তা খাওয়ার জন্য। এর মধ্যে নিবিড়ও এসে বসেছে। মোশাররফ হোসেন প্রিয়তাকে নিবিড়ের সাথে আসতে না দেখে, বৌমা কোথায়, তুই একা এলি যে? নিবিড় মুখে খাওয়া পুড়ে বলল, রুমে। সালমা বেগম রান্নাঘর থেকে চা নিয়ে এসে বসতে বসতে বলল, জুহি, তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। খাওয়ার সময় আমি ডাকাটাকে একদম পছন্দ করি না, এইটা আগে জানিয়ে দিস। জুহি এসে বিরক্তকর গলায় বলল, মা, এমন করছো কেন? তোমার সব আইন কি সবার উপর চাপিয়ে দিবে নাকি? ম্যাডাম মাত্র এই বাড়িতে এসেছে, এর মাঝেই তুমি শুরু করলে? সালমা বেগম জুহির দিকে তাকিয়ে তারপর বলল, আমার আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ওকে দিয়ে আয়। কাল থেকে একই শাড়ি পরে আছে। নিবিড়ের বাবা, তুমি না হয় কিছুক্ষণ পরে গিয়ে বউয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসো। জুহি মায়ের কথা মতো আকাশি রঙের একটা শাড়ি নিয়ে রুমে ঢুকতেই প্রিয়তা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে জুহিকে দেখে মুচকি হেসে তারপর বলল, জুহি? জি ম্যাডাম, আমি। মা বলেছে আপনাকে শাড়িটা পরে নাস্তা করতে যেতে। কাল থেকে তো একই শাড়ি পরে আসেন। আব্বু কিছুক্ষণ পর গিয়ে আপনার জন্য জামা কাপড় নিয়ে আসবে। প্রিয়তা হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে তারপর বলল, আমি কি এখনও তোর ম্যাডাম জুহি? জুহি আমতা আমতা করতেই প্রিয়তা আবার বলল, তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো ম্যাডাম ডাকার জন্য? প্রিয়তা কথাটা বলতেই জুহি প্রিয়তাকে জড়িয়ে ধরে, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি ম্যাডাম। এই 2টা দিন আপনার কষ্ট দেখে আমি লুকিয়ে লুকিয়ে অনেক কেঁদেছি। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা, যার কাছে প্রতিনিয়ত শিখার আছে। অনেক হয়েছে, এখন থেকে কোনো ম্যাডাম নয়, ভাবি বলবা, আর তুমি করে বলবা। আমার বোনেরা যেখানে আমাকে তুই করে বলে সেখানে তুমি আমাকে তুমি করে বললে কোনো ক্ষতি হবে না। তবে কলেজে ম্যাডাম বলেই ডাকবে, কেউ যেন না জানে আমাদের সম্পর্কের কথা। কথাটা বলেই প্রিয়তা গলাটা ভারী হয়ে এলো। জুহি, আমি চাই না তোমার ভাইয়া যা বলেছে সেগুলোর অবাধ্য হতে। কথাটা মনে মনে ভেবে মুচকি হাসল প্রিয়তা।
জুহি আর প্রিয়তা এসেছে ড্রয়িং রুমে। মোশাররফ হোসেন প্রিয়তার দিকে তাকিয়ে, মাশাআল্লাহ, সালমা ছেলের বউকে কতটা লক্ষ্মী দেখাচ্ছে। বসো মা, নিবিড়ের পাশে গিয়ে বসো। সালমা বেগম চুপ করে প্রিয়তার দিকে একবার তাকিয়ে নিজের কাজে মন দিলেন। কথাটা বলতেই নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, আসো প্রিয়তা, বাবা তোমাকে বলেছেন না বসতে, নাস্তা করে নাও। নিবিড় দম বন্ধ করে কথাগুলো বলতেই প্রিয়তা নাক মুখ কুঁচকে ঘাবড়ে গেল। হঠাৎ এতটা পরিবর্তন! প্রিয়তার ভোর রাতের কথা মনে পড়তে হুঁশ ফিরে এলো। প্রিয়তা আস্তে আস্তে গিয়ে নিবিড়ের পাশে গিয়ে বসল। বাবা, আমার মনে হয় প্রিয়তার কাল থেকে কলেজে যাওয়াটা ভালো হবে। মোশাররফ হোসেন ভুরু কুঁচকে বলল, কালকে যাবে মানে? বিয়ে হলো না 2 দিন, এখন কলেজে যাবে? তুই এখন অফিসে ছুটি নিয়ে নে, এর চেয়ে ভালো দুজন কোথাও গিয়ে ঘুরে আয়। নিবিড় হতভম্ব হয়ে তারপর বলল, বাবা আপনি কি বলছেন? আমি এখন অফিস মিস করতে পারবো না, আর আমি চাই প্রিয়তাও এখন কলেজে মিস না করুক। কিছুদিন পর না হয় দুজনেই ঘুরতে যাব। নিবিড় কথাটা শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে এসে, মা আমি যাচ্ছি, প্রিয়তা আমি যাচ্ছি, মায়ের সাথে সাথে থাকবে, বুঝেছ? প্রিয়তা নিবিড়কে যত দেখছে বিস্ময়ের মাত্রা যেন বেড়েই চলেছে। এতটা নিখুঁত অভিনয় মানুষ বাস্তব জীবনেও পারে? পশ্চিম আকাশে হেলে যাওয়া সূর্যের দিকে আনমনে হয়ে তাকিয়ে আছে প্রিয়তা। ছোট থেকেই নিজের জীবনের কষ্টগুলো ভাবতেই চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে গেছে। এত কিছুর পরেও মায়ের কথা খুব মনে পড়ছে। কিন্তু মোশাররফ হোসেনের অবাধ্য হওয়া উচিত হবে না। যে লোকটা নিজের মান সম্মান ভুলে আমার কথা ভেবেছে, তাকে কি করে ছোট করব? কথা না বললে হয়তো আমি মরে যাব না, কিন্তু ওনাকে ছোট করা আমার পক্ষে সম্ভব না। কথাটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলতেই কানের মধ্যে ভেসে আসছে, প্রিয়তা, প্রিয়তা তুমি কোথায়? একটু আমার রুমে আসো। এইটা তো ওনার মায়ের গলা, উনি আমাকে ডাকছেন। আমি আসার পর থেকে তেমন একটা কথা বলেননি। প্রিয়তা ছাদ থেকে দৌড়ে নিচে নেমে এসে, আপনি আমায় ডেকেছেন? সালমা বেগম আলমারি থেকে একটা লাল রঙের বক্স বাহির করতে করতে বলে, দরজায় দাঁড়িয়ে আসো কেন? আর মা বলতে কি লজ্জা লাগে? লাগলে বলার দরকার নেই, অবশ্য শিক্ষিকা মানুষ, তাদের তো ব্যাপার স্যাপার আলাদা। আসো, রুমে আসো। সালমা বেগমের চটাং চটাং কথাগুলোর মাঝে প্রিয়তা মমতা ভালোবাসার পরশ খুঁজে পাচ্ছে। কথার গন্ধটা যে আজ অন্য রকম। এতদিন সে বকাঝকা শুনে এসেছে, কিন্তু সে বকার মাঝে তৃপ্তি খুঁজে পায়নি, কিন্তু আজ সে তৃপ্তি খুঁজে পেয়েছে সালমা বেগমের কথায়। প্রিয়তা এগিয়ে আসতেই বক্স থেকে কতগুলো গহনার মাছ থেকে একজোড়া চুড়ি বের করে, হাত দুটো এদিকে দাও। সালমা বেগমের কথা শুনে প্রিয়তা বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। সালমা বেগম নিজে হাত টেনে নিয়ে, শরীরে তো চিমটি কেটেও মাংস নেওয়া যাবে না, বাপের বাড়িতে কি খাওয়া দাওয়া করো নাই নাকি? কথাটা শুনে প্রিয়তার মনের অজান্তেই মুচকি হাসে। এখন নতুন মায়ের কাছে এসেছি, ঠিক হয়ে যাবে। কথাটা সালমা বেগমের যেন কলিজায় ছেদ করে গেল। চুড়িগুলো পরিয়ে দিয়ে প্রিয়তাকে বুকে টেনে নিয়ে, একবার মা বলে ডাকবি? অনেক দিন হলো বড় মেয়েটার মা ডাক শুনি না, তোকে দিয়ে সে খালি জায়গাটা পূরণ করতে চাই। বড় মেয়ে না, কিছু না, তুই আমাকে মা বলে ডেকেছিস, সারা জীবন যেন মা ডাকটাই শুনতে পারি, আমার বাড়ির ফাঁকা জায়গাটা যেন আবার পরিপূর্ণ হয়ে যায়। সালমা বেগম চোখ মুছে বলে, এই চুড়িগুলো আমায় আমার মা আমাকে দিয়ে বলেছিল নিবিড়ের বউকে দিতে, কিন্তু আজ উনি বেঁচে নেই, তাই আমি দিলাম। গহনার বক্সটা প্রিয়তার হাতে দিয়ে, এইগুলোর দায়িত্ব আজ থেকে তোর। আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি আমাকে কিন্তু এইভাবে আমার মতো ছেলের বউয়ের হাতে তুলে দেয়নি। সব কিছুকে নিজের করে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন, কিন্তু আমার বিয়ের 10 বছর পর উনি দুনিয়ার মায়া ত্যাগ করে গেলেন না ফেরার দেশে। তো শ্বশুর তো তখন দুবাইতে থাকতো, বাড়ি আসলেই কয়েকদিন থেকে আবার চলে যেত। যে কয়েকটি দিন তোর শ্বশুর বাড়িতে থাকতো, আমার শাশুড়ি ততদিন আমায় অনেক আদর করত, নিজের হাতে খাইয়ে দিত, পরে যখন চলে যেত সব শোধ একসাথেই তুলে নিত। কথাগুলো বলতেই সালমা বেগম খিলখিল করে হাসতে লাগলেন, আর প্রিয়তা সে হাসিতে মুগ্ধ চোখে তাকিয়ে নিজের ভেতরে ঘায়েল করে নিচ্ছে। এই হাসিতে পবিত্রতার ছোঁয়া আছে, এই হাসিতে নেই কোনো হিংসা, অভিমান, দ্বিধা, আছে যেন একগুচ্ছ রজনীগন্ধার মতো সাদা ধবধবে ভালোবাসা। সালমা বেগম হাসি থামিয়ে আবার বলল, শোন, তুই যখন হঠাৎ করে আমাদের মাঝে এসেই গেছিস, তাহলে আজ থেকে আমরা একসাথে পাড়ি দেব বলে সেই ভাবনাটাকে মনে গুঁজে নেব। তুই আমার কাছে মন খুলে সব শেয়ার করবি,
কখনো এইসব কথা ভেবে নিয়ে বসে থাকবি না, আমি তোর পর। জানিস, আমার শাশুড়ি যখন আমার কথায় কথায় বকাবকি করতো, মাঝে মাঝে গালি দিত বাপ মা তুলে, তখন আমি ভাবতাম আমার নিবিড়ের বউ এলে তাকে মাথায় করে রাখবো, তার সাথে বন্ধুর মতো মিশবো, কখন বুঝতে দেব না আমি তার শাশুড়ি। যখন সে কষ্ট পাবে মা হিসেবে আমার বুকে মুখ লুকিয়ে নিজেকে সান্ত্বনা দিবে, আর যখন আনন্দে থাকবে তখন বন্ধুর মতো সব শেয়ার করবে। সালমা বেগমের কথাগুলো শুনে প্রিয়তা নিজেকে সামলাতে পারেনি। সালমা বেগমকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সালমা বেগম প্রিয়তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তোর মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেদিন তোর বিয়েতে যা দেখলাম তারপর আর বোঝার বাকি নেই। প্রিয়তা নিজেকে সামলিয়ে গহনার বক্সটা সালমা বেগমের হাতে দিয়ে তারপর বলে, আমার এসব কিচ্ছু লাগবে না মা, তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও। কথাটা বলেই প্রিয়তা নিজের রুমে দৌড়ে চলে গেল। সালমা বেগম সেখানেই দাঁড়িয়ে আছে। জুহি প্রিয়তাকে দৌড়ে যেতে দেখে সালমা বেগমের রুমে এসে বলে, মা, তুমি ভাবিকে কি বলছো? ভাবি এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সালমা বেগম হাতের বক্সটা আলমারিতে রেখে তারপর বলে, তুই এটা বুঝবি না, আমাদের মামের ব্যাপারে একদম নাক গলাতে আসিস না। জুহি কথাটা শুনে একটু অবাক হয়ে সালমা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মা, আমি কি সত্যি শুনছি? তুমি ভাবিকে মেনে নিয়েছো? আমি আবার কখন বললাম আমি ওকে মেনে নেই? তোরাই বাপ বেটি যা শুরু করেছিস। সন্ধ্যার পরেই নিবিড় বাড়িতে এসেছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে নিবিড়কে দেখে চমকে উঠলেন। নিবিড় বাসায় ঢুকতেই কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। মোশাররফ হোসেন মুচকি হেসে তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, সালমা, তোমার ছেলে তো ঘরে ফিরে এসেছে। সালমা বেগম ভুরু কুঁচকে তারপর বলে, ঘরে ফিরে এসেছে মানে? আমার নিবিড় রাত 11টা ছাড়া ঘরে আসে না, কিন্তু আজ এসেছে। সত্যি? কিন্তু আমায় তো একবারও ডাকলো না। তবে ভালো হয়েছে, প্রিয়তা রুমে একা একা বসে আছে। জানো, মেয়েটা অনেক লক্ষ্মী। আসলে তুমি যা করো আমাদের ভালোর জন্যই করো। এইবার তাহলে বুঝেছেন? যাক, তবুও যে এত বছর পর বুঝলে এটাই অনেক। প্রিয়তা রুমের লাইট বন্ধ করে শুয়ে আছে। সালমা বেগম বলেছেন নিবিড় অনেক রাত করেই বাড়ি ফেরে, তাই নিশ্চিন্ত মনে প্রিয়তা শুয়ে আছে। কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারল না। নিবিড় রুমে ঢুকে ভুলে গিয়েছিল প্রিয়তা তার রুমে আছে। লাইটটা জ্বালিয়ে পিছনে ফিরে তাকাতেই প্রিয়তার দিকে চোখ পড়ল। প্রিয়তাকে শুয়ে থাকা অবস্থায় দেখে যেন নিবিড়ের মনে উথাল পাতাল শুরু হয়ে গেছে। নেশা নেশা চোখে তাকিয়ে আছে, পলকহীন চোখে। হাতের ব্যাগগুলো হাত থেকে ছেড়ে আস্তে আস্তে এগিয়ে আসছে প্রিয়তার দিকে। পরার পাতলা শাড়ির ফাঁকে বোঝা যাচ্ছে প্রিয়তার শরীরের অংশগুলো। পরীর মতো মায়াবী কোনো মেয়েকে নিবিড় এতটা কাছ থেকে কখনো দেখেনি। এই প্রথম সে প্রিয়তাকে এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে। নিবিড় ঘোরের মাঝে যে কখন প্রিয়তার কাছাকাছি চলে গেল খেয়ালই করেনি। নিবিড় ধীরে ধীরে প্রিয়তার সামনে আসা চুলগুলো সরিয়ে ঘাড়ের ভেতর দিয়ে হাত দিয়ে প্রিয়তার মুখের ওপর নিজের মুখটা এনে থমকে গেছে। প্রিয়তার নিঃশ্বাসে যেন তার পুরো শরীর শিহরিত হয়ে উঠেছে। নিবিড়ের নিঃশ্বাসের শব্দটা ঘন জোরালো হয়ে উঠেছে। প্রিয়তা নিবিড়ের নিঃশ্বাসের গরম উষ্ণতা অনুভব করতে পেরে চোখ খুলে নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না নিবিড় তার বুকের ওপরে। প্রিয়তা তার শরীর নাড়াতে পারছে না, কোনো শক্তি যেন শরীরে নেই। ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আপনি? প্রিয়তার কথা শুনে নিবিড় ঘর কাটতেই তড়িৎ গতিতে উঠে বলে, সরি। নিবিড় দাঁড়িয়ে এগিয়ে গিয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আবার এগিয়ে আসলো। প্রিয়তার শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে নিচের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ। নিবিড় এসে সামনে দাঁড়াতেই কাঁদো কাঁদো গলায় বলল, আসলে আমি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমার কখন যে চোখ লেগে গেছে তা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। নিবিড় কি বলবে বুঝতে পারছে না। অন্যায়টা তো আমারই, আমি ওর কাছে গিয়েছি। আপনি ক্ষমা চাইছেন কেন? আসলে আমারই ভুল হয়েছে। কখন যে নিজের সীমানা ছাড়িয়ে গিয়েছিলাম খেয়াল করিনি। হাত থেকে শপিং ব্যাগগুলো রেখে এইগুলো আপনার জন্য। সকালে দেখলাম মায়ের শাড়ি পরেছেন তাই নিয়ে আসলাম। নিবিড় রাতে একবারও প্রিয়তার দিকে ফিরেও তাকায়নি। সকালে সবার আগে উঠে অফিসে চলে গেল কাউকে কিছু না বলে। সালমা বেগম উঠেই নিজে নিজে নাস্তা বানিয়ে কাজের মহিলা শেফালিকে ডেকে বলল টেবিলে গিয়ে নাস্তাগুলো রেখে দিতে। নিবিড় আর প্রিয়তা আবার বেরিয়ে যাবে। প্রিয়তা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এসেছে। মা, কাল থেকে তুমি আর নাস্তা বানানোর দরকার নেই। কেন রে?
আমার নাস্তা ভালো হয়নি? মা, আমি সে কথা বলিনি। কাল থেকে আমি নিজে বানাবো। তোমার কষ্ট আমার ভালো লাগে না। মেয়ে বলে কি, আমাকে এই সংসার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাই না? মা, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। আমার মেয়ে কষ্ট করে চাকরি করতে যাবে আর আমি কিনা বসে থাকবো? আমার কোনো কষ্ট হয় না? শেফালি আমাকে সব করে দেয়, আমি শুধু দাঁড়িয়ে রান্নাটাই করি। ভাবছি চাকরি আর করবো না, আমার মায়ের সাথেই সময় কাটাবো। কি বলো? আমি বাপু সেসব জানি না, তুই নিবিড়কে বলে দেখিস। আচ্ছা, নিবিড় এখনও ঘুম থেকে ওঠেনি? অফিসে যাবে কখন? কি বলো মা, উনি তো সেই সকালেই বের হয়ে গেছে। তবে আমি দেখিনি, পরে বুঝলাম উনি চলে গেছেন। তোমাকে বলে যায়নি? কই না তো। আচ্ছা, তুই নাস্তা খেয়ে নে। জুহি, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। প্রিয়তা একটা রিক্সা নিয়ে কলেজে যাওয়ার পথে নিবিড়ের গাড়িটা দেখতে পেয়ে রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে বলে, চাচা একটু দাঁড়ান, আমি আসছি। ওনার গাড়িটা এখানে দাঁড়িয়ে, কোনো বিপদে পড়লো নাকি? গাড়ির পাশে ফুচকাওয়ালাকে দেখে বলে, এই যে চাচা, এই গাড়ির মালিক কোথায়? জানি না মা, কিছুক্ষণ আগেই এসে দাঁড়ালো গাড়িটা। লোকটা রাস্তার অপর পাশে রেস্টুরেন্টটা দেখে বলল, হয়তো ওখানেই খেতে গেছে, বড় লোকদের ব্যাপার স্যাপার, সেটা তো বোঝই। প্রিয়তা ফুচকাওয়ালাকে আর কিছু না বলে রিক্সা থেকে উঠতেই দেখে নিবিড় একটা মেয়েকে নিয়ে বেরিয়ে আসছে। প্রিয়তা তাড়াতাড়ি করে সেখান থেকে বিদায় নিয়ে কলেজে চলে গেল। তনুষা, আসতে আসো। আজ যে রেস্টুরেন্টে মিটিং ছিল, সেটা যদি তুমি রাতে এসএমসে না দিয়ে জানাতে, আমাদের কিন্তু অনেক টাকাই লস হয়ে যেত। থ্যাংক ইউ তোমাকে। স্যার, এইটা আমার ডিউটি, তবে আপনার সাথে আমি রেগে আছি। কেন? কথাটা বলতে বলতে দুজনেই এসে গাড়িতে বসলো। আপনি বিয়ে করছেন, কিন্তু এখন পর্যন্ত আমাকে একবার বলেননি। কেন বলেননি? আসলে হঠাৎ করে হয়ে গেছে। ম্যাডাম কি করে? বাড়িতে আছে। তাহলে দেখা করে আসাই যায়। তাহলে কাল অফিসে আসার আগে দেখা করে আসবো। স্যার, বিয়ের পর কি মানুষ হতেই সীমাবদ্ধ? আসলে তনুষা, আমার মনে হয় তুমি পাগলের মতো বকবক করছো। কেন স্যার? আমি তো একদম ঠিক আছি। নিবিড় গাড়িটা থামিয়ে, তুমি কি ভেবেছ আমি তোমার কষ্ট বুঝি না? তুমি যে পাগলের মতো প্রলাপ করছো, আমি বুঝি না? তনু, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু কি করবো বলো? বাবার আদেশ অমান্য করা এতটাও সহজ নয়। প্লিজ তনু, একটু বোঝার চেষ্টা করো। তুমি আর আমায় এই নামে ডাকবে না, আমার শুনতে অসহ্য লাগে। এই 2 দিন মেয়েটার সাথে কাটিয়ে এখন আসছো আমাকে বোঝাতে। গাড়ি থামাও, আমি বাসায় যাব। আমার কিছু ভালো লাগছে না। কথাটা বলেই তনুষার গলাটা ভারী হয়ে এলো। নিবিড় তনুষাকে নিজের কাছে টেনে এনে কিছুক্ষণ তাকিয়ে থেকে তনুষার ঠোঁটে নিজেকে হারাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় তনুষাকে এখন যতই বোঝাক, এই ছাড়া আর কোনো উপায় নেই। বিকেলে প্রিয়তা কলেজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সালমা বেগম দাঁড়িয়ে আছে, হাতে 2 কাপ চা নিয়ে। প্রিয়তা সালমা বেগমকে যত দেখছে ততই বিস্মিত হচ্ছে। একটা মানুষ কতটা নিঃস্বার্থ হয় তা সালমা বেগমকে না দেখলে সে কখনোই বুঝতো না। তার নিজের মাও কখনো এইভাবে তার মন বোঝেনি। তুমি কি করে জানলে আমার চা খেতে ইচ্ছে করছে? প্রিয়তার হাতে চায়ের কাপ দিয়ে, মা হলে সব জানতে হয়, যেদিন তুই নিজে মা হবি সেদিন বুঝবি। হঠাৎই সালমা বেগম উদ্বিগ্ন গলায় বলল, আচ্ছা প্রিয়তা, আমি দাদি হচ্ছি কবে? নিবিড়ের সাথে তোর ভাব ভালোবাসা হয়েছে তো? প্রিয়তাকে চুপ থাকতে দেখে, হয়েছে, না হলে আমার ছেলে কাল সন্ধ্যায় ঘরে ফিরে আসে। কথাটা বলতেই প্রিয়তার নিবিড়ের সেই জোরাল নিঃশ্বাসগুলো যেন এখনও কানের কাছে বাজে। এখনও অনুভব হয় এই যেন শরীরের প্রতিটি শিরায় উপশিরায় শিহরিত হয়ে উঠেছে। ওইভাবে আনমনে কি ভাবছিস? প্রিয়তা চমকে ওঠে, কি বলছো তুমি? কিছু না, আমি এখানে কিন্তু একটা কাজেও এসেছি। প্রিয়তা হাতের থেকে চায়ের কাপ রেখে তারপর বলে, কি কাজ বলো? আজ রাতে আমরা সবাই বিয়ের দাওয়াতে যাচ্ছি, তাই তোকে বলতে এসেছি। নিবিড়কে ফোন দিয়ে বল আজ বাড়িতে যেন তাড়াতাড়ি আসে। প্রিয়তা আমতা আমতা করে বলে, মা, ওনার নম্বর তো আমার কাছে নেই। নেই মানে? আর তুই কি উনি করছিস? উনি তাকেই বলে যে তোর আপন। ঠিক আছে, কিন্তু মনের সব কথা বলা যায় না। আর নিজের স্বামী তো এমন একজন মানুষ যার সাথে দেহ মন একসাথে বেঁধে ফেলা হয়। স্বামী স্ত্রীর বন্ধন সারা জীবন একে অপরের পায়ের উপর ভর করে চলা, 4টি পাকে একসাথে করে 2টি পা বানিয়ে নিজের জীবনের শেষ অবধি পাড়ি দেওয়া। তুই যেমন একটা পা ছাড়া চলতে পারবি না, চলতে হলে কোনো কিছুর অবলম্বন করতে হয়। স্ত্রীর কাছে স্বামীও ঠিক তেমন, এবং স্বামীর কাছেও তাই। স্বামী স্ত্রী এমন হওয়া উচিত, যে কথা কাউকে বলা যায় না সে কথা তাকে নির্দ্বিধায় বলা যায়। তোর শ্বশুর যদি আমাকে না বুঝতেন,
আমি কখনো এই সংসার কাটিয়ে উঠতে পারতাম না। প্রিয়তা সালমা বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে আর ছলছল চোখে তাকিয়ে ভাবছে, আমার কপালে এমন একজন মানুষ নেই মা। আজ যে সকালে যা দেখে আসছি তারপরও কি আর বলবো, আমি এই বাড়িতে এসে কি খারাপ করে ফেললাম? বাহ বাহ, বেশ ভালো। আমাকে রেখে মামে ঠিক আড্ডা দিচ্ছ। ভাবি, তুমি আমাকে ভুলে গেলে? জুহির কথা শুনে প্রিয়তা মুচকি হাসে। মা, আজ কিন্তু জুহির নামে বিচার আছে। জুহি অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম? এসেছি একটু রাগ দেখাবো, এখন দেখি উল্টো মামলায় ফেসে গেছি। মা জানো, জুহি আজকে একটা ছেলেকে চোখ মেরেছে। আম্মু, এটা ডাহা মিথ্যা কথা। আরে ওই ছেলে তো আমাকে উল্টো। কথাটা শুনে প্রিয়তা আর সালমা বেগম হা হা করে হাসে। প্রিয়তা বলল, তোমার পেট থেকে কথা বের করার জন্যই উল্টো বললাম। ভাবি, তুমি কি করে জানলে? তুমি তো সেখানে ছিলে না। তোমাদের ইশাক স্যার বলছিল। উনি দেখেছেন? মোশাররফ হোসেন নিবিড়কে ফোন দিয়েই বাড়িতে নিয়ে আসলেন। নিবিড় আসার সময় সাথে তনুষাকেও নিয়ে আসলো। তনুষার রাগ এখন নেই বললেই চলে। নিবিড় বুঝিয়ে সুজিয়ে তনুষাকে নিজের মতো করে নিল। হাই আঙ্কেল, কেমন আছেন? ভালোই থাকি, কিন্তু মাঝে মাঝে তোমাকে দেখলে কেমন জানি লাগে। কেমন লাগে আঙ্কেল? মোশাররফ হোসেন সেই কথার উত্তর না দিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে তারপর বলল, আজ আমার বন্ধুর মেয়ের বিয়ে, সেটা তুই আগে থেকে জানিস, তাহলে আসতে এত দেরি করলি কেন? বাবা, অফিসে অনেক কাজের চাপ। সমস্যা নেই, আমি এখনই রেডি হয়ে আসছি। মোশাররফ হোসেন আর কিছু বললেন না, হাতে থাকা বইয়ের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। স্যার, তাহলে আমি কি চলে যাব? না, তুমি আমাদের সাথে যাবে তনুষা। কথাটা শুনে মোশাররফ হোসেন বলে, ও যাবে কেন? বিয়েতে গিয়ে কি ও অফিসের কাজ করবে নাকি? বাবা, আপনি ভুল বুঝছেন। তনুষা তো আমাদের পরিবারেরই একজন, তাই না? না, একজন নয়, ও শুধু তোর বিয়ে। অফিসের ঝামেলা অফিসে রেখে আসবি, বাড়িতে নয়। কথাটা গম্ভীর হয়ে বলে মোশাররফ হোসেন উঠে নিজে রেডি হতে গেলেন। নিবিড় শান্ত গলায় বলল, প্লিজ তনু, কিছু মনে করো না। বাবা ওই রকমই, যাকে পছন্দ করে না তাকে সোজাসাপটা কথা বলে। তুমি এখানে বসো, আমি এখনই আসছি। বউয়ের আঁচলের নিচে যাচ্ছে আমাকে এখানে রেখে, কিন্তু মহারানী তো রুম থেকে বেরিয়ে আসলো না। দেখো, তুমি ভুল বুঝছো। মেয়েটা অনেক ভালো, হয়তো বয়স বেশি, কিন্তু দেখতে তা একদম মনে হয় না। বাহ নিবিড়, তুমি তো দেখছি বউয়ের গুণগান ভালোই করতে পারো। তনু, তোমার এসব সন্দেহের বাতিক দূর করো। পারলে জুহির কাছে বসো, আমি এখনই আসছি। নিবিড় রুমে গিয়ে প্রিয়তাকে না দেখে নিজের মতো করে রেডি হয়ে নিল। ভালোই হয়েছে মেয়েটা রুমে নেই। কালকের কথাটা মনে হলেই কেমন অস্বস্তি লাগে। কিন্তু এইভাবে কতদিন চলবে? তনু কখনো এইভাবে মেনে নিবে না। আজ অনেক কষ্ট হয়েছে ওকে বোঝাতে, কিন্তু রোজ রোজ এইভাবে বোঝানো সম্ভব নয়। নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে না দেখে বলে, তনু। বলতেই সালমা বেগম প্রিয়তাকে সামনে দাঁড় করিয়ে নেয়। নিবিড় অবাক হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়লেই যেন হারিয়ে যাবে। এই যেন সুভাষিনী। নিবিড়ের দিকে সালমা বেগম তাকে মুচকি মুচকি হাসছে। প্রিয়তা লজ্জায় যেন নিবিড়ের দিকে তাকাতে পারছে না। নিবিড় নিজের অজান্তে বলে উঠল, পুরো সুভাষিনী, সুবাসিত অস্পরি। সালমা বেগম আর নিজের হাসি আটকে রাখতে পারলেন না। হা হা করে হাসি দিতেই নিবিড় চমকে ওঠে। মা, নিবিড়, তুই কি এই জগতে আছিস নাকি প্রিয়তার মাঝে হারিয়েছিস? তোর মা কিন্তু সাজিয়েছে। নিবিড় সালমা বেগমের কথায় ভেবাচেকা খেয়ে তারপর বলল, মা, তুমি যা তা বকো, প্রিয়তা কিন্তু এমনিতেই সুন্দর, তাই না? আমি ঠিক বকছি, এখন চল, রাতে ভালো করে দেখে নিস। জুহি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এমনিতেই দেরি হয়ে গেল আমার মেয়েটাকে সাজাতে সাজাতে। তনুষা জুহির ঘর থেকে এসে নিবিড়ের দিকে একবার তাকিয়ে প্রিয়তার দিকে তাকালো। আরে প্রিয়তা, তুমি কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ। তাহলে আমাদের সাথেই চলো। তনুষা কিছু বলল না। প্রিয়তার দিকে তাকিয়ে, কেমন আছেন ম্যাম? আমি তনুষা, স্যারের পিএ। প্রিয়তা কথাটা শুনেই নিবিড়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তাহলে আমি কি ভুল ভেবেছি? ধ্যাৎ, আমি কী সব আজে বাজে ভেবে বসে আছি। প্রিয়তা মুচকি এসে বলে, আমি প্রিয়তা, বাবার ছেলের বউ, জুহির ভাবি, মায়ের মেয়ে। কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে থাকে। তারপর তনুষাকে বলে, চলো মা, আমি যাচ্ছি, তোমরা আসো। বিয়েবাড়িতে এসে মোশাররফ হোসেন আনন্দে চোখ মুখ জলজল করছে। বন্ধুর মেয়ের বিয়েতে প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেবেন। অবশ্য কয়েকটা দিন পর নিজেই তিনি একটা পার্টি দেবেন প্রিয়তার জন্য। নিবিড় প্রিয়তার হাত ধরে ওকে নিয়ে, সালমা চলো। কথাটা শুনে নিবিড় থমকে গিয়ে তারপর বলে, বাবা, আপনি কি বলছেন? হাত ধরবো মানে? মোশাররফ হোসেন ধমকে বলল, কেন, তোর লজ্জা করছে?
মেয়েটা নতুন এখানে, হাত ধরে হাঁটলে তো সমস্যা কি? নিবিড় মুচকি হেসে বলে, না বাবা, এমনি বললাম। প্রিয়তা কই, তোমার হাতটা দাও। প্রিয়তা কথাটা শুনে থাও মেরে তাকিয়ে আছে। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে হাত টেনে নিয়ে, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, আর তুমি আমাকেই লজ্জা পাচ্ছ? কথাটা বলতেই তনুষা রাগান্বিত চোখে তাকিয়ে আছে। স্যার, আমার যেতে হবে, মা ফোন করেছে। নিবিড় তনুষার ব্যাপারটা বুঝে নেয়। তনুষা, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব, তুমি এখন ভিতরে আসো। তনুষা কিছু বলার আগেই বলল, ঠিক আছে তনুষা, তোমার মা যেহেতু ফোন করেছে, আমাদের গাড়িতে নিয়ে যাও। নিবিড়, আর কোনো কথা নয়, তোমরা ভিতরে যাও, আমি তনুষাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি।